আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালের কলামস। ঠিক আছে, তো হেডিং দিয়ে কলামস। এই যে কলামস যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে অনেকগুলো সাবজেক্টেই আমরা দেখতে পাবো। কলামস চ্যাপ্টারটা হচ্ছে আমাদের যেমন স্ট্রেংথ অফ মেটেরিয়ালে আছে, ঠিক আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়ালে যেমন আছে, আবার আরসিসি যখন পড়বো তখন হচ্ছে আবার আমাদেরকে পড়তে হবে কলাম সম্পর্কে, আবার স্টিল যখন পড়বো তখনও হচ্ছে আমাদের কলাম সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন এর অ্যাপ্লিকেশন আছে। মেইন প্রিন্সিপালটা একই থাকছে, ঠিক আছে, মেইন প্রিন্সিপাল একই থাকে, যেটা হচ্ছে একদম বেস, সেটা হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে পাওয়া যায়। তারপরে তার আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে তোর এর অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে এই আরসিসি আর স্টিলের মধ্যে আমরা দেখতে পাবো। তো দেখ, কলাম অ্যাকচুয়ালি কি জিনিস? কলামটা হচ্ছে তোর এক ধরনের ভার্টিক্যাল মেম্বার। ঠিক আছে, যদি কলামকে যদি আমরা এক কথায় বলি, কলামস আর ভার্টিক্যাল মেম্বার। এখানে কিন্তু একটু ডিফারেন্সটা বুঝবি, ঠিক আছে, এর মধ্যে কিছুটা চেঞ্জেস আছে, সেটা আমি আস্তে আস্তে বলবো। ভার্টিক্যাল মেম্বার্স used in building frames। কোনো বিল্ডিং এর ফ্রেম স্ট্রাকচার বানাতে গেলে আমাদের যে ভার্টিক্যাল মেম্বারটা আমরা ইউজ করি তাকে আমরা কলাম বলি। ঠিক আছে, অর্থাৎ কি, আমার এই যে ভার্টিক্যাল মেম্বারটা আসছে সেটাকে কিন্তু আমরা কলাম বলছি। এর ডেফিনেশন হচ্ছে আমরা অনেকভাবে দিতে পারি। অনেকে বলতে পারে যে যারা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স নেয়, ঠিক আছে, তাদেরকে আমরা কলাম বলতে পারি। অনেকে আবার বলতে পারে যে শুধু যে মেম্বারের থ্রু দিয়ে হচ্ছে তোর বিমের লোডটা হচ্ছে ট্রান্সফার হয় তাকে আমরা কলাম বলতে পারি। ঠিক আছে, তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এর নামকরণ করা হয়। ঠিক আছে, তো এই যে নামকরণগুলো হয় এই নামকরণগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে, স্যার একটা কথা জিজ্ঞেস করবো, রেকর্ডিং করছেন স্যার? ঠিক আছে, তো এর মধ্যে সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ নাম হচ্ছে, একটাকে বলা হয় পোস্ট, একটাকে বলা হয় স্টার্ট। ঠিক আছে, একটাকে বলা হয় পোস্ট, এই কলামেরই অন্য নাম, যখন অন্যভাবে ডেফিনেশন হিসেবে আমরা ইউজ করব। ঠিক আছে, এইটা হচ্ছে তো জেনারেল হচ্ছে একটা টার্ম, জেনারেল টার্ম অ্যাপ্লাইড টু compression member। compression member আগে লিখে দিই, তারপর জিনিসটা আমি বুঝিয়ে দিই। ঠিক আছে, আর আরেকটা হয় সেটা হচ্ছে স্ট্রাট বলে, STRUT, স্ট্রাট বলে। এটা লেখ, কম্প্রেশন মেম্বার অফ এ ট্রাস, ঠিক আছে। আর একটা নাম হতে পারে, সেটাকে বলা হয় বুম, BOOM, বুম। ঠিক আছে, আর একটা নাম হচ্ছে সেটাকে বলা হয় বুম। বুমটা কি? এটা হচ্ছে দ্য প্রিন্সিপাল কম্প্রেশন মেম্বার অফ ক্রেন, প্রিন্সিপাল কম্প্রেশন মেম্বার অফ ক্রেন। ঠিক আছে, এবার এই পুরো জিনিসটাকে আমরা এবার বুঝি। তিনটে আমি ডেফিনেশন দিয়ে দিলাম যে কলামকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা ইউজ করি। ঠিক আছে, কি ক্রেন? আমাদের যে ক্রেন গুলো হয় রে, ঠিক আছে, আমি জিনিসটা বোঝাচ্ছি।
জিনিসটা বোঝাচ্ছি। ফার্স্টে দেখ, আমরা যদি এক কথায় যদি সায়েন্টিফিক্যালি বলি যে যে সমস্ত মেম্বার কম্প্রেশন ফোর্সটা নেয়, আমরা সবাই জানি যে কলাম কিন্তু কম্প্রেসিভ ফোর্স নেয়, ঠিক আছে? তাহলে যে সমস্ত মেম্বার হচ্ছে কম্প্রেসিভ ফোর্স নেয় তাদেরকে যদি আমরা কলাম বলি, সেক্ষেত্রে আমাদের কিছুটা দ্বিধাগ্রস্ত হতে পারে। কারণ কি, যে ধর যে হরাইজন্টাল মেম্বারগুলো আছে, ঠিক আছে, এই বিমের মধ্যেও তো আমাদের অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ ফোর্স হচ্ছে ক্রিয়েট হতে পারে, তাই তো? তাহলে অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ ফোর্স যদি ক্রিয়েট হয় বিমের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কি তাকে আমরা কি কলাম বলবো? নিশ্চয়ই বলবো না, কি রে? তাকে আমরা নিশ্চয়ই কলাম বলবো না। তো তার ক্ষেত্রে আমরা কি বলবো? তার ক্ষেত্রে হচ্ছে, তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে যে কোনো মেম্বার যারা হচ্ছে অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ ফোর্স নিচ্ছে, যে তাদের কি আমরা কলাম বলবো, এর কোনো বাস্তবতা নেই, ঠিক আছে? তাহলে কলাম বলতে হবে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে এক ধরনের ভার্টিক্যাল মেম্বার। সবসময় মনে রাখবি কলামের টার্মটা হচ্ছে মেনলি ইউজ করা হয় ভার্টিক্যাল মেম্বার, ভার্টিক্যাল মেম্বার, ঠিক আছে? এবার এই কলামই যখন ট্রাসের মধ্যে ইউজ হয়, আমরা যে ট্রাসগুলো দেখি, ধর এরকম একটা ট্রাস আছে, সাপোজ ধর এরকম একটা ট্রাস আছে, ঠিক আছে? তো এই ট্রাসটার ওপর যখন হচ্ছে আমার এরকম একটা লোড পড়ছে, তাহলে এই লোডটাকে রেজিস্ট করার জন্য এর মধ্যে কি ফোর্স ক্রিয়েট হচ্ছে, ফোর্স জেনারেট হচ্ছে, তাই তো? এইটা এইদিকে হলে এইটা এইদিকে ডিরেকশন দেবে, ঠিক আছে? তো এর মধ্যে যেটা হচ্ছে তোর টেনসাইল ফোর্স, অ্যাক্সিয়ালি টেনসাইল ফোর্স যে মেম্বারটা বহন করবে ট্রাসের মধ্যে, এখানটা আমি লিখে দিচ্ছি, ট্রাস, কোনো ট্রাসের মধ্যে ট্রাস হচ্ছে দু ধরনের হতে পারে, একটা হচ্ছে টাই বিম, একটা হচ্ছে তো টাই, আর একটা হচ্ছে স্ট্রাট। টাই মানে হচ্ছে সেই সমস্ত মেম্বার যারা হচ্ছে টেনশনকে ক্যারি করে, যারা হচ্ছে টেনশনকে ক্যারি করে। অর্থাৎ কি, এরকম হচ্ছে একটা ফ্রেম আছে, ট্রাস আছে, এই ফ্রেমটা কি করছে, টেনসাইল ফোর্সকে সে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই টেনসাইল ফোর্সকে নিয়ে যাচ্ছে। আর স্ট্রাট মানে কি, সে হচ্ছে কম্প্রেসিভ ফোর্সকে নিয়ে যাচ্ছে বাই অ্যাক্সিয়াল বরাবর। সব সময় মনে রাখবি কলাম যেগুলো হয় তারা কিন্তু সবসময় এই যে ট্রাস পাস এদের যে মেম্বারগুলো হয় তারা কিন্তু সবসময় অ্যাক্সিয়ালি টু অ্যাক্সিয়ালি লোড নিয়ে যায়, ঠিক আছে? ট্রাস, আমাদের ট্রাসের ক্ষেত্রে আর বিমের মধ্যে ডিফারেন্সটা কি বলতো? ট্রাস হচ্ছে লোডকে সবসময় হচ্ছে অ্যাক্সিয়াল বরাবর ট্রান্সফার করে। দেখ এইটা যদি আমাদের বিম হয়, একটা আরসিসি বিম আর একটা ট্রাসের মধ্যে ডিফারেন্সটা দেখ। আরসিসি বিমের কি লোড হচ্ছে আমাদের ট্রান্সভার্স ডিরেকশনে পড়ে, তো এর যে লোডটা ডিস্ট্রিবিউশনটা সেটা ট্রান্সভার্স বরাবরই হবে। কিন্তু ট্রাসের ক্ষেত্রে কি হয়, লোডটা অ্যাক্সিয়ালি মানে এর ভেতর দিয়ে যায়, ঠিক আছে? সুতরাং দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? পোস্ট হচ্ছে আমাদের জেনারেলি যদি আমি এক কথা বলি যে একটা ল্যাম্প পোস্ট, ঠিক আছে? একটা ল্যাম্প পোস্ট থাকে, সেটাকেও কিন্তু আমরা একটা কলাম হিসাবে কাউন্টেড করি। ল্যাম্প পোস্টের ক্ষেত্রে কি, সে পুরোপুরি ভার্টিক্যালি দাঁড়িয়ে আছে, সেই জন্য তাকে বলা হয় একটা কলাম বা পোস্ট। এটা হচ্ছে জেনারেল টার্ম, কলামের জেনারেল টার্ম। প্র্যাকটিক্যালি ট্রাসটা কখন কলামকে আমরা ট্রাস বলবো বললাম, যখন হচ্ছে আমরা ট্রাসের ক্ষেত্রে আমরা ইউজ করব, তখন হচ্ছে আমরা তাকে কলাম বলবো। আর বুম জিনিসটা কি, বুম জিনিসটা হচ্ছে একটা ক্রেন। ধর আমাদের যে বড় বড় ক্রেনগুলো হয়, এটা ধর সাপোজ একটা ক্রেন আছে, ঠিক আছে? এই যে এই ক্রেনটা, এটা একটা ক্রেন আছে, এই ক্রেনটা ধর এরকম ভাবে যে তার ফারগুলো লাগানো থাকে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল মেম্বার, প্রিন্সিপাল কম্প্রেশন মেম্বার। এটা হচ্ছে বলা হয় প্রিন্সিপাল কম্প্রেশন মেম্বার, ঠিক আছে? এই মেম্বারটা হচ্ছে তোর আমার অ্যাজ এ কলাম হিসাবে আমরা কাউন্টেড করতে পারি, ঠিক আছে? তো এইখানে আমরা বেসিক জিনিসটা দেখলাম যে একটা কলাম কিরকম টাইপের হতে পারে, ঠিক আছে? এবার দেখ এই যে কলামটা আমরা বলছি, এই কলাম আবার আমরা বাই ডেফিনেশনে তিনটে ভাগে ভাগ করতে পারি, বাই উইথ দ্য হেল্প অফ স্লেন্ডারনেস রেশিও, ঠিক আছে? স্লেন্ডারনেস রেশিও জিনিসটা কি, কে আমাকে বলতে পারবি বল?
এখানে আমরা আগে লিখে নিই, তারপরে নোটেতে আমরা স্লেন্ডারনেস রেশিও সম্পর্কে আমরা একটু শিখব, ঠিক আছে? তো আমরা আগে এখানে হেডিং দেব ক্লাসিফিকেশন অফ কলাম, ক্লাসিফিকেশন অফ কলাম based on slenderness ratio. তো স্লেন্ডারনেস রেশিওর উপর বেস করে কলামকে তিনটে ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে শর্ট কলাম, এই যে টার্মগুলো বলছি বেসড অন স্লেন্ডারনেস রেশিও, এটা কিন্তু স্ট্রাকচারাল অ্যানালিসিস বা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের উপর বেস করে আমরা বলছি। আবার যখন আরসিসির ক্ষেত্রে দেখবি শর্ট কলাম লং কলাম পড়বো, তখন হচ্ছে তোর লেন্থ উইথের একটা কনসেপ্ট চলে আসে, নিশ্চয়ই তোরা দেখেছিস। সুতরাং সব যে ডিফারেন্সগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে স্লেন্ডারনেস রেশিওর উপর বেস করে শর্ট কলাম কাকে বলবো? যার ক্ষেত্রে হচ্ছে তোর স্লেন্ডারনেস রেশিও, লিখে রাখ এস আর এর যে ভ্যালুটা যদি 32 এর কম হয়, স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু যদি 32 এর কম হয়, তখন তাকে আমরা বলি শর্ট কলাম। দ্বিতীয় নম্বর হচ্ছে মিডিয়াম। আমি বলবো, দাঁড়া আমি বলবো, আগে এটা লিখে নে, তারপর নোটেতে আমি স্লেন্ডারনেস রেশিও করে দেবো। এবার হচ্ছে মিডিয়াম কলাম, মিডিয়াম কলামের ক্ষেত্রে লিখে রাখ স্লেন্ডারনেস রেশিওর ভ্যালুটা 32 থেকে যদি 120 মধ্যে হয়, এটা শর্ট কোশ্চেন আছে কিন্তু, ঠিক আছে? 32 থেকে 120 মধ্যে যদি হয়, তখন তাকে আমরা বলবো মিডিয়াম কলাম। আর লং কলাম কাকে বলবো? লং কলাম হচ্ছে যদি স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু 120 বেশি হয়, ঠিক আছে? এটা গেল একদম বেসিক স্লেন্ডারনেস রেশিওর উপর বেস করে হচ্ছে তোর আমাদের কলামের ডিস্ট্রিবিউশন, এই ক্লাসিফিকেশন। এবার নোটেতে লেখ যে স্লেন্ডারনেস রেশিওটা কি। স্লেন্ডারনেস রেশিও এই টার্মটা অ্যাকচুয়ালি কোনো মেম্বারের তার প্রকৃতি বা তার হচ্ছে তোর নেচার কিরকম টাইপের হবে সেটা বোঝার জন্য কিন্তু আমাদের পড়ানো হয়েছে, ঠিক আছে? কি জিনিসটা হবে? একটা স্লেন্ডারনেস রেশিও মানে, এখানটা একটু লিখে রাখ, স্লেন্ডারনেস রেশিও মানে আমরা লিখব, এটাকে আমরা গামা দিয়ে ডিনোট করি। এটাকে কি বলে? ল্যামডা বলে, তাই তো? ল্যামডা দিয়ে ডিনোট করি। এটাকে ল্যামডাই তো বলে রে। স্লেন্ডারনেস রেশিও মানে হচ্ছে, এখানটা লিখে রাখ, এফেক্টিভ লেন্থ আর হচ্ছে আর মানে লিখে রাখ লিস্ট রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে? এবার এফেক্টিভ লেন্থ আর লিস্ট রেডিয়াস অফ জাইরেশনটা কি? এফেক্টিভ লেন্থ মানে হচ্ছে একটা বিমের ক্ষেত্রে যে পোর্শন পর্যন্ত হচ্ছে বিমের হচ্ছে কার্যকারিতাটা কাজ করে। মানে কি বললাম? এফেক্টিভ লেন্থ মানে হচ্ছে, ধর সাপোজ আমার এটা হচ্ছে একটা ফিক্সড বিম আছে, ঠিক আছে? এইভাবে না দিয়ে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধর এই হচ্ছে আমার একটা ফিক্সড বিম, এই হচ্ছে আমার একটা ফিক্সড, ঠিক আছে? তো এই ফিক্সড বিমে তুই যা খুশি লোড ফোর্স দে, যেখানে খুশি লোড দে, এই বিমটার ডিফরমেশন থেকে শুরু করে বেন্ডিং মুভমেন্ট থেকে শুরু করে ম্যাক্সিমাম যে এফেক্টটা, সেইটা দেখা যাবে ঠিক এই ফিক্সড এন্ডের থেকে কিছুটা দূর থেকে দেখা যায়। এটা নিশ্চয়ই সবাই লক্ষ্য করেছি যে ফিক্সড এন্ডের থেকে তার কি, কেন? কারণ যখন ফিক্সড এন্ড থাকে এইখানে হচ্ছে কোনো ডিফরমেশন বা বাল্কিং হয় না কোনো বিমের ক্ষেত্রে,
তার মানে কি এই যে পুরো ডিফরমেশনটা হচ্ছে শুধুমাত্র এইটুকুনি জায়গার মধ্যে হচ্ছে, অর্থাৎ কি কোনো বাইরের কোনো লোডের ফলে আমার ওই স্ট্রাকচারের যে ডিফরমেশন বা তার ইন্টারনাল যে চেঞ্জেসটা হচ্ছে সেইটা কতটা লেন্থ বরাবর হচ্ছে টোটাল লেন্থের, সেইটাই বলা হচ্ছে আমাদের এফেক্টিভ লেন্থ। অর্থাৎ কি এই এফেক্টিভনেসটা কতটা জায়গা জুড়ে কাজ করছে, এইটাকেই বলা হচ্ছে আমাদের এল এফেক্টিভ। টোটাল লেন্থকে আমরা যদি এল ধরি, এল এফেক্টিভটা তাহলে কি হলো, যতটুকুনির মধ্যে এইটা কাজ করছে, ঠিক আছে, এই ডিফরমেশন। কারণ দেখ এখানে ফিক্সড লেন্থ থাকছে মানে কি এখানে আর কোনো এইভাবে এখানে কোনো ডিফরমেশন হচ্ছে না। এবার এইটাকেই যদি হচ্ছে আমরা যদি ধর একটা পিন জয়েন করে দিই, সাপোজ ধর এটা আমরা একটা পিন জয়েন করলাম, ঠিক আছে, তাহলে এর মধ্যে যদি লোড দিই, এর মধ্যে যদি আমরা লোড দিই তাহলে কি এর ডিফরমেশনটা কোথা থেকে হবে, একদম সাপোর্ট থেকেই হবে, তাই তো রে তন্ময়, সাপোর্ট থেকেই হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে কি এর পুরো এফেক্টিভ মানে এই এফেক্টটা কতটা আছে, পুরো লেন্থ জুড়েই আছে। তার মানে কি এর ক্ষেত্রে এল এফেক্টিভ ইজ ইকুয়াল টু টোটাল লেন্থটা। আমি কি বলতে চাইছি বুঝতে পারলি? তাহলে এফেক্টিভ লেন্থের কনসেপ্টটা কি, মানে যতটা লেন্থ বরাবর এই জিনিসটা এফেক্ট করছে, তার ডিফরমেশনটা বা তার বাল্কিংটা এফেক্ট করছে, সেটাকেই তার এফেক্টিভ লেন্থ করছে। এটা সবাই ক্লিয়ার? এবার দেখ, এবার আমরা আসবো একটা টার্ম, সেটা হচ্ছে লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। লিস্ট রেডিয়াস অফ জাইরেশনের কনসেপ্টটা কিভাবে এসছে আগে সেটার একটা গল্প বলি। আমরা ধর সাপোজ ধর এটা একটা ম্যাটার আছে, ঠিক আছে, আমি এই ম্যাটারটার আমরা যখন মুভমেন্ট অফ ইনার্সিয়ার কনসেপ্টটা বার করি, ঠিক আছে, কোনো মুভমেন্ট অফ ইনার্সিয়া যখন বার করি তখন আমাদের কি করতে হয়, যে একটা ফিক্সড এন্ড থেকে তার ডিস্টেন্সটা মাপতে হয়, সিজি ডিস্টেন্সটা। অর্থাৎ কি আমরা যখন হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে মুভমেন্ট অফ ইনার্সিয়া বার করছি কি, মানে এইটা টোটাল এরিয়া ইনটু সিজি ডিস্টেন্স কতটা হচ্ছে সেইটা বার করি হচ্ছে আমরা মুভমেন্ট অফ ইনার্সিয়াটা বার করি। সেরকমই কোনো এইটুকুনি পার্টিকুলার জায়গায় যদি আমরা মুভমেন্ট অফ ইনার্সিয়া বার করি, তার মানে কি এইখানে হচ্ছে এর মুভমেন্ট অফ এরিয়াটা কত ইনটু হচ্ছে তার ডিস্টেন্সটা কত। এবার ধর এরকম কোন একটা মেম্বার যদি হয় তাহলে এর ক্ষেত্রে ধর ডিস্টেন্স আছে r1, সাপোজ আমি একটা ফিক্সড রেফারেন্স পয়েন্ট থেকে ধরছি, তার ক্ষেত্রে হচ্ছে তোর ভ্যালুটা হচ্ছে তোর ডিস্টেন্সটা আমার r1। আমি এটা একটু জুম করি কারণ জিনিসটা একটু বোঝার আছে, ভালো করে জিনিসটা দেখ। এইখানটা ধর r1, এবার এই পয়েন্টটার ডিস্টেন্স ধর এইখান থেকে আমার r2, ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে r2। তাহলে বিভিন্ন জায়গায় দেখছি ডিস্টেন্স আমার বিভিন্ন, কিন্তু আমরা যখন অ্যাকচুয়ালি কোনো একটা মেম্বারের মুভমেন্ট অফ ইনার্সিয়া বার করি তখন কি আমরা এই বিভিন্ন ইন্ডিভিজুয়াল জিনিসকে ধরি, ধরি কি কি রে, তখন কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি ধরি না। তখন কি করা হয়, এই যে পুরো মেম্বারটা আছে না, এই মেম্বারটাকে একটা নির্দিষ্ট ফিক্সড ডাইমেনশন দিয়ে দেওয়া হয়। কিরকম ফিক্সড ডাইমেনশন দেওয়া হয়, জিনিসটা কিরকম করা হয় দেখ, এই যে পুরো মেম্বারটার তার একটা ইউনিফর্ম এরিয়া ধরে নেওয়া হয়, এই পুরো জিনিসটার একটা ইউনিফর্ম আমরা এরিয়া ধরে নিই, ঠিক আছে, এটা হচ্ছে a ইন্টু r, ঠিক আছে। এবার এর যে ডিস্টেন্সটা সেইটা হচ্ছে আমার এখান থেকে কত হচ্ছে r, ঠিক আছে। আচ্ছা এটা a ইন্টু r না, এটা হচ্ছে এরিয়াটা a, তাহলে এর যে ভ্যালুটা হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার r। তাহলে দেখ প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমার ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকছে, তাই তো, প্রত্যেকটা ক্ষেত্রে ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকছে। তাহলে আমার যখন এর মুভমেন্ট অফ ইনার্সিয়া আমরা বার করি i ইজ ইকুয়াল টু, তখন হচ্ছে আমাদের যে মুভমেন্ট অফ ইনার্সিয়া যখন আমরা প্রথম দিকে পড়েছিলাম একটা টার্ম ছিল i ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স স্কোয়ার, দেখবি তোর আমাদের যে i11 ইজ ইকুয়াল টু i এক্স এক্স প্লাস a এক্স স্কোয়ার, এরকম একটা ফর্মুলা শুনেছিলিস না, তাই তো। এই ফর্মুলার কনসেপ্টটা ঠিক এইখানেই আসছে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে i
এ ইন্টু আর তার স্কোয়ার। ঠিক আছে, এবার এই আরটাকে আমরা যদি এইভাবে কনভার্ট করি তাহলে সেটাকে হচ্ছে তোর আই ইন্টু বাই এ। এই যে আরটা পাচ্ছি কোন একটা ফিক্স পয়েন্ট থেকে এই পুরো যে মেম্বারটা আছে তার একটা নির্দিষ্ট ফিক্সড ডিস্টেন্স, ঠিক আছে, সেই পুরো ভ্যালুটাকে আমাদের বলা হচ্ছে এখানে রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, রেডিয়াস অফ জাইরেশন। এবার এই যে রেডিয়াস অফ জাইরেশন, লাস্টের কোশ্চেনটা আরেকবার বলুন। আমি বলছি এই যে রেডিয়াস অফ জাইরেশন, তোদেরকে যেটা হচ্ছে তোদেরকে মনে রাখতে হবে যে রেডিয়াস অফ জাইরেশন মানে হচ্ছে স্কোয়ার রুট অফ আই বাই এ। ঠিক আছে, গভীরে যাওয়ার দরকার নেই, আমি যে কনসেপ্টটা বললাম যে এইভাবে কোনো একটা মেম্বার আছে তার আই এ প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সিজি ডিস্টেন্স বার করা খুব ডিফিকাল্ট হয়। তো সেই জন্য সব কটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ করে নেওয়া হয় আগে, কনভার্ট করে নেওয়ার পর হচ্ছে তার হচ্ছে ফিক্সড একটা ডিস্টেন্স পাওয়া যায় এবং সেই ডিস্টেন্সটার ভ্যালুটা হচ্ছে স্কোয়ার রুট অফ আই বাই এ। ঠিক আছে, এবার এই জিনিসটা কেন করা হয়, রেডিয়াস অফ জাইরেশন কনসেপ্টটা আমরা একটু এখানটা লিখে নেব। ঠিক আছে, এখানটা একটু লিখে নে, তাহলে আমি জিনিসটা আরো ভালোভাবে বোঝাতে পারবো। আগে এই জিনিসটা লিখেছিস, আই ইজ ইকুয়াল টু আর বাই এ। তাহলে এইখানে আমরা জাস্ট লিখবো, এইখানে একটু জাস্ট একটা পয়েন্ট লিখে রাখ যে রেডিয়াস অফ জাইরেশন, এটা নোট আকারে লিখে রাখ, এটা নোট আকারে। আচ্ছা, ওটা নোটের মধ্যেই তো হচ্ছে না, তাহলে এমনি লেখ রেডিয়াস অফ জাইরেশন, আমি বলে যাচ্ছি লিখে যা, রেডিয়াস অফ জাইরেশন describes the way in which the total cross-sectional area is distributed around its centroidal axis. মানে এইখানে আমি যেটা দেখালাম যে এই যে পুরো ক্রস সেকশনাল এরিয়াটাকে একটা নির্দিষ্ট ছকে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। ঠিক আছে, এই জিনিসটাকে আমাদের বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। এবার এই কি কি বলছিস বল, কি বললাম, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। ঠিক আছে, এবার এখানে দেখ আমরা বলেছি যে লিস্ট রেডিয়াস অফ জাইরেশন মানে হচ্ছে মিনিমাম ভ্যালু অফ রেডিয়াস অফ জাইরেশন। এবার আমাকে বলতো মিনিমাম ভ্যালু রেডিয়াস অফ জাইরেশন কখন হবে, যখন আই এর ভ্যালু কম হবে অথবা যখন এ এর ভ্যালু বেশি হবে, তাই তো? দুটোর মধ্যে অনুপাতে যার যেটা হচ্ছে তোর ভ্যালু হবে তার ক্ষেত্রে রেডিয়াস অফ জাইরেশন সেরকম হবে। এবার দেখ এখানে রেডিয়াস অফ জাইরেশন যার ক্ষেত্রে যত কম তার ক্ষেত্রে স্লেন্ডারনেস রেশিও তত বেশি, তাই তো? একটা ফিক্সড এর ক্ষেত্রেই দেখ একটা শর্ট কলাম একটা লং কলাম দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স এইখান থেকেই আমাদের চলে আসে। ঠিক আছে, বেশি গভীরে বেশি ভাবার দরকার নেই, একটা জিনিসকে নিয়ে বেশি ভাবার দরকার নেই, আমাদের এখানে শুধু যা স্লেন্ডারনেস রেশিও থেকে যেটা আসে সেটা আমাদের মনে রাখা দরকার, যে এফেক্টিভ লেন্থ ই এফেক্টিভ বাই আর ইন মিন। এই যে ফর্মুলাটা স্লেন্ডারনেস রেশিওর ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, আর স্লেন্ডারনেস রেশিওর যে ভ্যালুটা আর ইজ ইকুয়াল টু আই বাই এ। এই দুটো জিনিস কিন্তু আমরা খুব ভালোভাবে মনে রাখবো। ক্লিয়ার তো রে? ঠিক আছে, এবার হচ্ছে আমাদের যে কলাম আমরা করছি যে কোনো কম্প্রেসারের মেম্বারের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে তোর লোড করতে পারে, বা মেম্বার যে লোডগুলোকে নেয় সেগুলো হচ্ছে আমরা বিভিন্ন নামে হচ্ছে আমরা তোর মানে
উপস্থাপন করি, ঠিক আছে। তার মধ্যে সবচেয়ে দুটো ইম্পর্টেন্ট লোড, সেটা হচ্ছে আমরা এখানে আলোচনা করব। তাহলে অ্যাক্সিয়ালি লোডেড, হেডিং দে অ্যাক্সিয়ালি লোডেড compression member। Axially loaded compression member। স্যার লং কলাম তো বাকি আমি আসবো, দাঁড়া আমি আসবো, এক এক করে সব আসবো। আগে আমি মেম্বার কি কি ধরনের লোড হয় আগে সেই কনসেপ্টটা আগে বুঝি, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে আসবো, ঠিক আছে। তো দেখ, আমাদের ক্ষেত্রে মেনলি দু ধরনের হচ্ছে লোড কম্বিনেশন দেখা যায় কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে। একটা হচ্ছে তোর ক্রাশিং লোড, আর একটা হচ্ছে বাকলিং লোড, ঠিক আছে। তাহলে কম্প্রেশন লোডকে কম্প্রেসিভ লোড, কম্প্রেশন লোড নয়, কম্প্রেসিভ লোড দু ধরনের হতে পারে। স্যার বল লেখা রেডিয়াস অফ ডাইরেকশন লেখা কি রেডিয়াস অফ লেখা হয়নি? কি বলছিস রে? লাস্টের দিকে ওটা বলে দিবি, ঠিক আছে। এবার আমরা এই দুটোর কনসেপ্ট আগে ভালো করে বুঝি। ক্রাশিং লোড আর বাকলিং লোডের মধ্যে ডিফারেন্সটা কি? খগেন শুনতে পাচ্ছিস? তোকে কম, ঠিক আছে। ক্রাশিং লোড আর বাকলিং লোডের মধ্যে ডিফারেন্সটা আমি বোঝাই ভালো করে, ঠিক আছে। কোনো জিনিস, কোনো একটা ধর মেম্বার আছে, ধর এইটা হচ্ছে আমার একটা কম্প্রেশন মেম্বার, ঠিক আছে। এই কম্প্রেশন মেম্বারের উপর যদি কোনো লোড উপর থেকে ভার্টিক্যালি কম্প্রেসিভ ফোর্স দেয়া হয়, তাহলে এই যে মেম্বারটা যদি এই অ্যাক্সিয়ালি বরাবর কম্প্রেস হয়, আদার আর কোনো ডিস্টারবেন্স না হয়, শুধুমাত্র অ্যাক্সিয়ালি কম্প্রেসড হয়, তাহলে তাকে বলবো ক্রাশিং লোড, ঠিক আছে। যে এই লোডটা পড়লো, লোডটাকে আমি এমন ভাবেই দিলাম যে কলামটা কিন্তু কোনো দিকে বাঁকলো না, সোজা পুরোপুরি ভার্টিক্যালি কম্প্রেশন হচ্ছে। অর্থাৎ কি, কোনো লোড যদি পুরোপুরি অ্যাক্সিস বরাবর যদি কাজ করে এবং তার ডিফরমেশনটাও যদি পুরোপুরি কম্প্রেসিভ হয়, তাহলে সেই ধরনের লোডকে আমরা বলি ক্রাশিং লোড। ক্রাশিং লোড, এই যে ক্রাশিং লোড, এইটা হচ্ছে অলওয়েজ অ্যাক্ট through centroid, ক্লাসিক লোডটা আরেকবার বলুন তো। থ্রু সেন্ট্রয়েড মানে কি, কোনো একটা বিমের ক্ষেত্রে ধর তোর ক্ষেত্রে তুই ভালো করে তোকে একটা এক্সাম্পল দিই। তো তুই ধর দাঁড়িয়ে আছিস, তোর মাথায় হয়তো আমি চাপ দিচ্ছি, ঠিক আছে। তোর মাথাতে ধর আমি চাপ দিচ্ছি, তোর মাথায় চাপ দেওয়ার ফলে আমি যখনই চাপ দিচ্ছি, তোর মাথাটা যদি পুরো চাপটা নিয়ে যদি সোজা হয়ে, যখন তোর মাথায় চাপ দেব, তোর মাথাটা তো তখন একটু বসার চেষ্টা করবে, তাই তো। যখন সোজাভাবে নিচের দিকে চাপ দেব, যদি মাথাটা যদি কোনো এদিক ওদিক না বেঁকে না গিয়ে সোজা যদি নিচের দিকে বসতে থাকে, তখন তাকে বলা হয় ক্রাশিং লোড। এবার ধর তোকে আমি যে মাথাটার মধ্যে হাত দিয়ে চাপছি, সেই চাপাটা যদি আমি একটু সাইড থেকে যদি চাপি, অর্থাৎ কি বলছি, এই ধর খগেনের মাথা, ঠিক আছে, এটা ধর খগেন আছে, এর মাথাতে হচ্ছে ধর আমি এইভাবে চাপ দিচ্ছি, তাহলে কি খগেন হচ্ছে এইভাবে ডাইরেক্টলি নিচের দিকে সে বসে যাবে। এই ধরনের লোডকে বলবো আমরা ক্রাশিং লোড। এবার ধর আমি একটা লোড দিলাম, সেটা ধর একদম এর সিজি বরাবর, এ কি এইভাবে পুরোপুরি বসছে কেন, কারণ পুরো এই লোডটা সিজি বরাবর ডিস্ট্রিবিউট হচ্ছে, আমার এই মাথা থেকে পুরো এই শরীর দিয়ে দু পা দিয়ে হয়ে পুরো মাটিতে ট্রান্সফার হচ্ছে। এবার ধর আমি এই লোডটা তোর এইখানে না দিয়ে তোর কাঁধেতে দিলাম,
বা তোর মাথার একটা সাইডে দিলাম, যদি তোর মাথার সাইডে দিই তাহলে কি তোর শরীরটা সেম ভাবে কি তোর এই দিকে বাঁকবে, সোজা হয়ে কি সেম ভাবে তুই বসতে পারবি, না এই দিকটা ডান দিকটা বেশি বেঁকে যাবে, বাম দিকটা ততটা বাঁকবে না। যখনই এই ধরনের একটা সাইডে লোড চলে আসবে না, তখনই হচ্ছে দেখবি তোর শরীরটা বেঁকে যাবে, তাই তো? তখন দেখবি খগেন দেখবি এরকম ভাবে বেঁকে গেছে, খগেন এরকম ভাবে বেঁকে গেছে, তাই তো? একে ধর আমি এখান দিয়ে চাপ দিয়েছি, খগেন এইভাবে বেঁকে গেছে। এইভাবে চাপ দেওয়ার ফলে কি তার শরীরটা যখনই বেন্ড করে যাচ্ছে, বাকেল হয়ে যাচ্ছে, এই ধরনের লোডকে আমরা বলি বাকলিং লোড। কেন হচ্ছে? কারণ এর যে লোডটা, এর লোডটা কিন্তু পুরো সিজি বরাবর হচ্ছে, কাজ করছে না। এর ধর সিজিটা ছিল আমাদের এইখান বরাবর, একদম এই মিডিল বরাবর, কিন্তু লোডটা আমি সাইডে দিয়েছি বলে সেই সিজিটা মিডিল বরাবর কাজ করছে না। ফলে কি হচ্ছে, এইখানে হচ্ছে আমার একটা বাকেল মুভমেন্টের ক্রিয়েট হচ্ছে, সেই জন্য একে বলা হয় বাকলিং লোড। ঠিক আছে, বেসিক কনসেপ্টটা সবাই ক্লিয়ার হয়েছে? ক্রাসিং লোড যে জিনিসটা, আমরা যে স্ট্রেস স্ট্রেনের কার্ভের ক্ষেত্রে কম্প্রেশন মেম্বারে যে কম্প্রেসিভ স্ট্রেস পড়েছি, সেই স্ট্রেসটাকে বলা হয় ক্রাসিং স্ট্রেস। বল স্যার। বলছি স্যার যে তার মানে তো স্যার লং কলামের ক্ষেত্রে স্যার কম্প্রেশনটা কোনো কাজই হচ্ছে না স্যার, শুধু ফ্লেক্সারটাই থাকবে। লং কলামের ক্ষেত্রে তো কম্প্রেশন তো কম হয়, ফ্লেক্সারটাই তো মেইন করা হয়। আমি আসবো, জিনিসটা দেখবি খুব ইন্টারেস্টিং জিনিস, গল্পের ছলে বলবো, জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখ, ক্রাসিং লোড যে জিনিসটা বুঝলাম, সিম্পল যে জিনিসটা আমরা বুঝলাম, যে এরকম কোন একটা মেম্বার আছে, তার উপর যদি কোনো লোড দেয়, এর উপর যে স্ট্রেসটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে তার ক্রাসিং লোড। তাহলে এর যদি স্ট্রেস হচ্ছে এফসি হয়, তাহলে ক্রাসিং লোড কি হবে, এফসি বা পিসি দিয়ে ডিনোট করা হয় অনেক সময়, এফসি ইন্টু এর ক্রস সেকশনাল এরিয়া। অর্থাৎ কি, স্ট্রেস হচ্ছে লোড বাই এরিয়া। সিম্পল যে আমাদের স্ট্রেস স্ট্রেনের যে কার্ভের যে ফর্মুলাটা আমরা জানি, স্ট্রেস স্ট্রেনের কার্ভের ফর্মুলা, কম্প্রেসিভ স্ট্রেস স্ট্রেনের ফর্মুলা কি ছিল, সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এ, তাই তো? সেটাকেই তো আমরা এখানে করছি, পি ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এ, এখানে সিগমার জায়গায় এফসি ডিনোট করছি। ঠিক আছে, তার মানে আমরা জেনারেল যে অ্যাজিউমটা করে নিতাম সেইটাই হচ্ছে আমাদের ক্রাসিং লোড। এবার ক্রাসিং লোডটা কেন আমাদের ক্যালকুলেশনে করা হয় না, কারণ কি, আমরা যখন তুই অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে যখন একটা ডিজাইন করে দিলি, তুই ধরে নিচ্ছিস যে কলামের যে লোডটা পুরোপুরি তো সিজি বরাবরই তো যাচ্ছে। আমার যখন একটা বিম বানাচ্ছি, এই বিমের লোডটা আমরা ধরেই নিই, ধর এই হচ্ছে আমার একটা বিম, এই হচ্ছে আমার একটা কলাম। ঠিক আছে, আমরা যখন লোডটা দিই বা ডিজাইনটা করি, ধরে নিচ্ছি এই লোডটা হচ্ছে পুরোপুরি এর সিজি বরাবরই নিচের দিকে যাচ্ছে, না হতে পারে। যখন একটা কলাম ডিজাইন করা হয়, আমরা কি 100% শিওর বলতে পারি যে এই কলামটার সিজি পয়েন্টটা কোথায় আছে? প্র্যাকটিক্যালি কখনো বলতে পারবি সিজি পয়েন্ট? কোথাও না কোথাও হালকা করে সরবেই। এইটা যদি অ্যাকুরেট মিডল পয়েন্ট হয়, আমাদের মেন যে সিজি লোডটা সেটা এই সাইডেও হয়ে যেতে পারে, এই সাইডেও হয়ে যেতে পারে, তাই তো? ফলে কি, আমার সিজি ডিস্টেন্স দিয়ে যদি হতো, তাহলে আমার কিন্তু কোনো দিনও, ভালো করে এখানটা বোঝ, যদি কোনো লোড যদি সিজি বরাবর যদি আমার যেত, তাহলে কিন্তু কোনো দিনও আমাদের কলামে রড দেওয়ার প্রয়োজন থাকতো না। প্রশ্ন তো আসতেই পারে যে আমাদের কংক্রিট তো হচ্ছে তোর কম্প্রেশন খুব ভালো করে নিতে পারে, এবার কলামের থ্রু দিয়ে তো আমরা কম্প্রেসিভ ফোর্সকেই তো ট্রান্সফার করি, তাহলে আমরা কলামের ক্ষেত্রে খাঁচা কেন ইউজ করি, স্টিলের খাঁচা কেন ইউজ করি? এবার তোরা উত্তরটা নিজেরা ভাব, এবার কেন ইউজ করি? বুঝতে পারছিস কনসেপ্টটা কেন ইউজ করি? কারণ কি, যখন হচ্ছে আমরা তো জানি না যে এই লোডটার সিজিটা ঠিক পুরো সেন্ট্রয়েড দিয়ে যাবে কি যাবে না, সরেও যেতে পারে, একটা সাইড দিয়েও চলে যেতে পারে। যদি কোনো সাইড দিয়ে চলে যায়, যদি ধর এই দিকটা যদি থাকে, তাহলে কি হবে, এই দিকটা আমার কম্প্রেশন হতে থাকবে, এই বিমটা এই দিকে বাঁকতে শুরু করবে, এই দিকটা চাপ দিচ্ছি, তাহলে বিমটা কি এই দিকে বেন্ড করতে থাকবে। এবার যদি এই দিকে বেন্ড করতে থাকে, এবার বিমটাকে তো আমাকে সোজা রাখতে হবে, সেই জন্যই আমাদের স্টিলের খাঁচাটাকে দেয়া হয়, যাতে এই বেন্ডিংটা রেজিস্ট হতে পারে। অর্থাৎ কি, এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, যে বিমের ক্ষেত্রে যেমন স্টিলের গুরুত্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট, কলামের ক্ষেত্রে কিন্তু স্টিলের গুরুত্ব কিন্তু শুধুমাত্র স্ট্রাকচারটাকে ধরে রাখার জন্য, অন্য কোনো কাজ নেই। বোঝা গেছে ব্যাপারটা সবাই?
কেটে যাচ্ছে কি বুঝতে সমস্যা তো হচ্ছে না যা তুই রেকর্ডটা পরে দেখে নিস, কিন্তু যাদের যারা শুনতে পাচ্ছিস তারা ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কেন হ্যাঁ, স্যার। কলামের মধ্যে আমরা রেইনফোর্সমেন্ট দিই। এবার যখনই কেউ রেইনফোর্সমেন্ট দিবে তখন তাদেরকে প্রশ্ন করবি যে হ্যাঁ কলামের মধ্যে তো পুরোটা কম্প্রেশন। বাস্তবিক এটা প্রশ্ন আসা উচিত যে স্টিল তো আমরা দিই টেনশন রেজিস্ট করার জন্য, তাহলে কলামে তো পুরোটাই কম্প্রেশন হয়, তাহলে কেন স্টিলের রোড এত স্টিলের রোড দেওয়ার দরকারটা কি? কারণ কি এর যে বাকলিং যেটা হবে সেটা কোন দিকে এক্স্যাক্টলি হবে আমরা সেটা বলতে পারি না, ফিজিক্যালি আমরা বলতে পারি না। সেই জন্য যেদিকেই বেন্ড করুক না কেন চারিদিক থেকে যদি আমার স্টিলের খাঁচাটা দেয়া থাকে তাহলে সব দিক থেকেই আমরা সেফ থাকবো। পুরো ব্যাপারটা ক্লিয়ার? এই যে হ্যাঁ, স্যার। বাকলিং লোড, এই বাকলিং লোডের আরো দুটো নাম আছে। কোন কোন জায়গায় দেখবি আমরা বাকলিং লোড ইউজ করব, ট্রিপলিং লোড। কোন কোন জায়গায় দেখবি আমরা ক্রিটিক্যাল লোড ইউজ করব, ক্রিটিক্যাল লোড, ঠিক আছে? আবার কোন কোন জায়গায় আমরা ইউজ করব ক্রিপলিং লোড, ঠিক আছে? বিভিন্ন জায়গায় এর টার্মগুলো হচ্ছে বিভিন্ন হয়, ঠিক আছে? তার মানে শুধু ক্রাসিং যে লোডটা তার একটাই নাম, ক্রাসিং লোড যেটা তার কিন্তু একটাই নাম, কিন্তু বাকলিং লোড যেটা আছে তার ক্ষেত্রে কিন্তু তিন ধরনের নাম হয়, বাকলিং লোড, ক্রিটিক্যাল লোড অথবা ক্রিপলিং লোড, ঠিক আছে? এবার তাহলে আমার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে বাকলিং লোডের এর ক্ষেত্রে তো আমরা জেনারেলি পেয়ে গেলাম P = FC × A, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এর ক্ষেত্রে যখনই হচ্ছে আমাদের লোড ক্রিয়েট হচ্ছে, মানে ধর এই হচ্ছে আমার একটা মেম্বার, এইটা যদি এর সিজি পয়েন্ট হয়, এইটা যদি ওর সিজি পয়েন্ট হয়, তাহলে এর যে লোডটা একটা সার্টেন ডিস্টেন্সে কাজ করছে। ধর এইটা হচ্ছে আমার ই ধরে নিলাম, এই ইটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি, ঠিক আছে? ধর আমার লোডটা এইখানটায় কাজ করছে, এটা হচ্ছে আমার পি লোড, এই ই টার্মটার নাম হচ্ছে ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি, এই টার্মগুলো মনে রাখতে হবে। ইসেন্ট্রিসিটি ধর ই ডিস্টেন্স থেকে কাজ করছে, তাহলে এর যে টোটাল যে স্ট্রেসটা, এই লোডটার জন্য যে টোটাল যে স্ট্রেসটা সেইটা কিরকম ভাবে কাজ করবে, এর মধ্যে যে স্ট্রেসটা কাজ করবে সেইটা কিন্তু ভ্যালুটা হয়ে যাবে ফোর্স বাই এরিয়া, যেটা আমাদের এইটার ক্ষেত্রে শুধু ক্রাসিং এর ক্ষেত্রে দেখা হয়েছিল সিগমা = ফোর্স বাই এরিয়া, প্লাস এর সাথে এই ইসেন্ট্রিসিটির জন্য আরেকটা ফোর্স ক্রিয়েট হবে যেটা হচ্ছে মুভমেন্ট ফোর্স, যেটা হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স বাই সেকশন মডুলাস। এটা হচ্ছে তোরা নিশ্চয়ই পড়েছিস ক্লাসে, ঠিক আছে? যেটা হচ্ছে একটা হচ্ছে ডাইরেক্ট লোডের জন্য হচ্ছে, এইটা কার জন্য হচ্ছে, এইটা হচ্ছে আমার ডাইরেক্ট লোডের জন্য হচ্ছে ক্যালকুলেশন আসছে, ডাইরেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট লোড, আর এইটা হচ্ছে আমাদের স্ট্রেস ডিউ টু বেন্ডিং, ঠিক আছে? তো বাকলিং লোডের ক্ষেত্রে ফর্মুলা কি, P/A + PE × Z × সিগমা, এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা এইখানে এই যে ভ্যালুটা এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ঠিক আছে? প্লাস কখন হবে মাইনাস কখন হবে, যখন যেদিকে লোডটা পড়বে সেই দিকে যখন ট্রেস করব তখন সেই দিকটা হচ্ছে প্লাস হবে, তার ঠিক অপোজিট ডিরেকশনে ভ্যালুটা কম হয়ে যাবে। কেন হবে? কারণ হচ্ছে এর যে স্ট্রেস ডায়াগ্রামটা তৈরি হবে, আমাদের এইটা কম্প্রেশন মেম্বারটার ক্ষেত্রে স্ট্রেস ডায়াগ্রাম কিরকম হচ্ছে, এটার ক্ষেত্রে যদি আমরা স্ট্রেস ডায়াগ্রামটা আঁকি, দেখ সব জায়গাতেই তো সেম ভার্টিক্যাল প্রেসার দিচ্ছে, তার মানে কি এর স্ট্রেস ডায়াগ্রামটা পুরোটাই রেক্ট্যাঙ্গুলার, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু রেক্ট্যাঙ্গুলার হবে না, কারণ একটা সাইডে বেশি দিচ্ছে একটা সাইডে কম দিচ্ছে, অর্থাৎ কি এর যে স্ট্রেস ডায়াগ্রামটা ঠিক অনেকটা এরকম টাইপের হবে, ঠিক আছে? তো এই দিকটার ভ্যালুটা হবে আমাদের সিগমা ম্যাক্স, এই দিকটার ভ্যালুটা হচ্ছে সিগমা মিন হবে, ক্লিয়ার? কি রে? হ্যাঁ স্যার। পুরো মাথার মধ্যে কিন্তু পুরোটা ঢুকিয়ে নিবি, কোনো যেন কনফিউশন না থাকে, ঠিক আছে? তো আমরা দেখ শর্ট কলামের ক্ষেত্রে এর আগে আমরা পুরোপুরি সিম্পল স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে যখন আমরা পড়েছি তখন হচ্ছে শর্ট কলাম সম্পর্কে, কারণ শর্ট কলাম তো আমাদের বেসিক যে স্ট্রেস স্ট্রেন সিম্পল স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম তারই তো প্রিন্সিপাল মানছে, সুতরাং এইটাতে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যাটা হয় হচ্ছে আমাদের লং কলামের ক্ষেত্রে, তাই তো? আমাদের যে কলামগুলো হয় সেই কলামগুলো যখনই লং কলাম হয় তার ক্ষেত্রে কি যত কলাম লম্বা হবে সে তত বেশি বাঁকতে শুরু করবে, তাই তো? একটা ছোট বাঁশ
একটা ছোট প্যাকাটি যতটা তুই চাপ দিয়ে ভাঙতে পারবি, একটা বড় প্যাকাটি হলে সে আগে ভেঙে যায়। তাই তো রে উৎপল, তন্ময়? হ্যাঁ স্যার, একদম। তাই তো, বড় হলে সেই বলে না, সেই অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে কিনে খাবে না, ছাগলে ছিঁড়ে খাবে। ঠিক আছে, সুতরাং যারা বেশি লম্বা হয় তারা বেশি বেন্ড করে যায়, তাই তো, আর যারা বেশি ছোট হয় তার ক্ষেত্রে সমস্যা হয়। এবার দেখ, আমাদের শর্ট কলাম সম্পর্কে আমরা অলরেডি জানি যে এর ক্ষেত্রে বাকলিং হওয়ার চান্সটা থাকে না, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এটা আবার কি কালার হচ্ছে, বাকলিং হওয়ার সম্ভাবনাটা থাকে না। কিন্তু বড় যে কলামগুলো থাকে তার মধ্যে যদি লোড দিই তাহলে এগুলো কি একটা সার্টেন সময় পর এরকম বেঁকে যেতে পারে। তো এইটা কোন কলাম কিরকম ভাবে বাঁধবে তার জন্য সায়েন্টিস্ট অয়েলার কয়েকটা থিওরি দিয়েছিল, যাকে আমরা বলি অয়েলার্স থিওরি। ঠিক আছে, এখানে হেডিং দিয়ে অয়েলার্স থিওরি অফ লং কলাম। অয়েলার্স কি থিওরি দিয়েছিল? অয়েলার্স এই ক্রিপলিং লোডটাকে বার করার জন্য একটা ফর্মুলা ডিরাইভ করেছিল, যেটাকে আমরা বলতে পারি একদম কলামের হচ্ছে মাদার ফর্মুলা, স্ট্রেংথ অফ মেটেরিয়ালের কলামের মাদার ফর্মুলা। সেটা হচ্ছে পাই স্কোয়ার ইআই বাই এল এফেক্টিভ তার স্কোয়ার, পাই স্কোয়ার ইআই বাই এল এফেক্টিভ তার স্কোয়ার। ঠিক আছে, এই পুরো ফর্মুলার কনসেপ্টটা আমরা আসবো। এই ফর্মুলাটা যখন সে ডিরাইভ করছে তখন কিছু অ্যাজাম্পশনস ধরে নিয়েছিল। ফার্স্টে আমরা ওই অ্যাজাম্পশনস গুলো লিখে নেব, তারপর হচ্ছে আমরা এর বিভিন্ন প্রকারভেদগুলো দেখব। তো এখানে দে অ্যাজাম্পশন, এক নম্বরে লেখ it is valid for long columns, it is valid for long columns। আছে, 2 নম্বরে লেখ EI, EI is uniform, EI is uniform and material is isotropic। প্রত্যেকটা টার্মের মানে জানিস তো, প্রত্যেকটা মানের কিন্তু টার্মের মানে জানতে হবে। আইসোট্রপিক, অ্যানাইসোট্রপিক, আবার হোমোজেনিয়াস, এই টার্মগুলো কিন্তু ভালো করে জানবি। 3 নম্বরে লেখ লোড ইজ পিওরলি অ্যাক্সিয়াল, লোড ইজ পিওরলি অ্যাক্সিয়াল। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছিস তো রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। আর 4 নম্বর পয়েন্ট লেখ অ্যাক্সিস অফ দ্য শ্যাফট। আমরা যদি শ্যাফটের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করি, অ্যাক্সিস অফ দ্য শ্যাফট ইজ পারফেক্টলি স্ট্রেট, is perfectly straight when unloaded। অর্থাৎ যখন লোডটা তুলে নেওয়া হবে তখন কিন্তু ওই শ্যাফট যেটা মেম্বারটা আছে সেটা কিন্তু আবার পারফেক্টলি স্ট্রেট হয়ে যাবে। ঠিক আছে, 4টে অ্যাজাম্পশন ধরা হয়। ফার্স্টটা কি বলা হলো, যে এটা একটা লং কলামের ক্ষেত্রে প্রযোজ্য ফর্মুলাটা।
এবং কি পুরো মেম্বারটার ইআই এর ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট হতে হবে, মেটেরিয়ালটা আইসোটপিক হতে হবে। ধরে নেওয়া হচ্ছে লং কলামের ক্ষেত্রে হলো লোডটা কিন্তু অ্যাক্সিস বরাবরই অ্যাক্ট করছে। এখন কিন্তু দেখ এখানে ইসেন্ট্রিসিটি কনসেপ্টটা আসছে না, কিন্তু আমরা ধরেই নিচ্ছি লোডটাকে আমরা সিজি বরাবর দিচ্ছি, এবং লোডটা যখন তুলে নেওয়া হয় তখন হচ্ছে কলামটা যদি বেন্ডও হয়ে যায় আগে আবার অবস্থায় ফিরে আসতে পারে। তো এখানে এই যে ফর্মুলাটা দিল, সেই ফর্মুলায় অয়েলার্স বলছে যে ক্রিপলিং লোড PCR ইজ ইকুয়াল টু বলছে পাই স্কোয়ার EI বাই এল এফেক্টিভ স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে ওর বেসিক ফর্মুলার কনসেপ্ট। এবার এই যে ফর্মুলাটা দিল, বিভিন্ন ধরনের কলাম মেম্বারের ক্ষেত্রে বিভিন্ন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হয়। জেনারেলি আমরা 4 ধরনের মেম্বার হচ্ছে আমরা দেখতে পাই কম্প্রেশন মেম্বার। একটা হচ্ছে লিখে রাখ, ফার্স্টে দে বোথ এন্ড ফিক্সড, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আচ্ছা তারা এইভাবে না একসাথেই 4টেকে লিখতে হবে, ঠিক আছে। ফার্স্টে যেটা আমরা করছি দেখ, বোথ এন্ড মানে ওই কলামটার দুটো এন্ডই ফিক্সড করা আছে, ঠিক আছে। দ্বিতীয় যেটা আমরা করছি, ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড হিঞ্জ। ভালো করে জিনিসটা দেখ, ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড হিঞ্জ। তারপরে যেটা করছি, আমার একটু বেঁকে যাচ্ছে, তোরা কিন্তু সোজা করে আনবি, বোথ এন্ড হিঞ্জ, ঠিক আছে। আর 4 নম্বরটা লিখছি ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি। এগুলো আর লেখানোর দরকার নেই, বোথ এন্ড ফোর্থ এন্ড এগুলো তো তোরা ছবি দেখেই বুঝতে পারছিস, তাই তো রে? ঠিক আছে। এবার দেখ, বোথ এন্ড যদি ফিক্সড হয় তার এল এফেক্টিভের ভ্যালু হচ্ছে, এর যদি টোটাল লেন্থ হচ্ছে এল হয়, ভালো করে জিনিসটা বুঝ, এল হয়, তাহলে এর যে এফেক্টিভনেসটা, আমি যেটা বললাম যে যার এফেক্টিভনেসটা কতটা ডিস্টেন্সে কাজ করে, এটা হচ্ছে টোটাল লেন্থের অর্ধেক ডিস্টেন্স বরাবর কাজ করে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে এল এফেক্টিভ মানে হচ্ছে L/2, এর ক্ষেত্রে এল এফেক্টিভ মানে হচ্ছে ওয়ান এন্ড ফিক্স আর আদার এন্ড যদি হিঞ্জ হয় তার ক্ষেত্রে হচ্ছে L/√2, বোথ এন্ড যদি হিঞ্জ হয় তার ক্ষেত্রে এল এফেক্টিভের ভ্যালু, এগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে কিন্তু। L. আর ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড যদি ফ্রি হয় তার ক্ষেত্রে হচ্ছে 2L। তাহলে এবার ক্রিপলিং লোডের ফর্মুলাটা বসা। তাহলে এর ক্ষেত্রে ক্রিপলিং লোডের ফর্মুলা কি হচ্ছে, এই ফর্মুলাগুলোই কিন্তু পরীক্ষা দেয়। তাহলে পাই স্কয়ার EI, এল এফেক্টিভটা স্কয়ার ছিল, তাহলে তার জায়গায় আমরা কি বসালাম, L/2 টা স্কয়ার বসালাম। তাহলে ফাইনাল ফর্মুলাটা কি আসলো দেখ, 4 পাই স্কয়ার EI বাই L স্কয়ার। এইটার ক্ষেত্রে কি হলো, পাই স্কয়ার EI বাই L/√2 তার স্কয়ার। তাহলে কি হচ্ছে 2 পাই স্কয়ার EI বাই L স্কয়ার। এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে যা আছে সেটাই থাকবে, পাই স্কয়ার EI বাই L তার স্কয়ার, অর্থাৎ হচ্ছে পাই স্কয়ার EI বাই L স্কয়ার। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা L/√2। এর ক্ষেত্রে কি হচ্ছে, পাই স্কয়ার EI বাই 2L তার স্কয়ার, অর্থাৎ পাই স্কয়ার EI বাই 4L স্কয়ার। এই 4টে ফর্মুলা খুব ভাইটাল, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4টে ফর্মুলা কিন্তু পরীক্ষায় হামেশাই দেয়। কলাম থেকে যদি কোশ্চেন আসে মেনলি এই 4টে ফর্মুলাকে বেস করে কোশ্চেন দেয়।
ঠিক আছে, বলবে বোথ এন্ড ফিক্সড আদার এন্ড ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড হিঞ্জ আছে, তাহলে তার ক্ষেত্রে আমার ক্রিপলিং লোডের ফর্মুলা কোনটা হবে? এটা তোরা লেখ, আমি 5 মিনিটের ব্রেক নিচ্ছি, তারপর আবার আসছি।